সাদমানের কথায় মুহূর্তেই ফুচকার প্লেট হাতে নিয়ে হাজির হয় দোকানের ছোটু। সবাই নিজেদের মতো গল্প গুজব করছে আর খেয়ে চলেছে, কিন্তু বিপত্তি হয়েছে আশ্বিনের। অতিরিক্ত ঝাল খাওয়ায় সে কখনোই অভ্যস্ত নয়, তাই দুটো ফুচকা খেয়েই সে প্লেট হাতে নিয়ে চুপচাপ বসে আছে। ঈশা কয়েকবার লক্ষ্য করে তার গতিবিধি, তখন বলে, ভাইয়া সব ঠিক আছে তো, কোনো সমস্যা? সে তখন প্রত্যুত্তরে বলে, না না, কোনো সমস্যা নেই। আর কথা বাড়ায় না ঈশা। যে যার মতো করে খাওয়া শেষ করে বিল মিটিয়ে চলে যায়। শুধু থেকে যায় অধরা আর আশ্বিন। বেশি ঝাল খাওয়ায় এর মাঝেই আশ্বিনের মুখ, চোখ, কান সব লাল হয়ে গরম হয়ে গিয়েছে, তবুও কোনো টু শব্দটি করছে না ছেলেটা। অধরা এক নজর তার দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে একটা আইসক্রিম কিনে নিয়ে আসে, আশ্বিনের দিকে তা এগিয়ে দেয়। ধন্যবাদ। আশ্বিন ভাইয়া, একটা কথা বলি। বলো। ওই ছেলেগুলোকে আপনি কিভাবে ধরলেন? আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। আপনি কি সত্যি সিনেমার নায়কদের মতো তাদের মেরে তক্তা বানিয়ে দিয়েছেন? ভ্রু কুচকে ফিরে তাকায় আশ্বিন। খাওয়া বন্ধ করে অধরার মাথায় হালকা করে বাড়ি দেয় সে। সব সময় মাথায় এসব চিন্তা ভাবনা ঘুরে তোমার? আমি কেন তাদের মারবো? তাছাড়া তাদের গায়ে কি তুমি আঘাতের চিহ্ন দেখেছো কোনো? আমি শুধু তাদের সাথে কিছু জরুরি কথা বলেছি আর তোমার কাছে ক্ষমা চাইতে বলেছি, এইটুকুই ব্যাস। চোখ ছোট ছোট করে অধরা ফিরে তাকায় আশ্বিনের দিকে, এতটুকুই? অথচ কিনাকে ভেবে বসেছিল অধরা। আর বাস্তবে তার কুল কিনারা পর্যন্ত যায়নি ঘটনা। অবশ্য ঠিকই আছে, আশ্বিন শান্তশিষ্ট প্রকৃতির মানুষ, তার পক্ষে কখনোই রাগারাগি মারধর করা সম্ভব নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে দুজন পাশাপাশি হাঁটতে শুরু করে রাস্তার পাশ ধরে। ক্লাসে বসে নিজেদের পড়া ঠিকঠাক করছে আশ্বিন আর রোদ্দুর, কিন্তু আশ্বিনের চোখ বারবার যাচ্ছে সামনে বসে থাকা ছেলেটির দিকে। মেডিকেলে পড়ার এতগুলো বছরেও তো এই ছেলেটিকে কখনো তাদের ক্লাসে দেখেনি সে। তবে আজ হঠাৎ তাদের ক্লাসে কি করছে? আশ্বিন, ধ্যান কোথায় তোর? কখন থেকে বলছি এই টপিকটা বুঝিয়ে দে আমায়, শুনছিসই না? খেয়াল করিনি। আচ্ছা রোদ, ওই ছেলেটাকে মাহিনের পাশে বসে আছে যে? রোদ্দুর ফিরে তাকায় ছেলেটার দিকে। বুঝতে আর বাকি নেই, আশ্বিনও ছেলেটিকে দেখে তার মতোই অবাক হয়েছে। ছেলেটার নাম রাফিন। হাসান স্যারের কেমন যেন পরিচিত হয়। শুনেছি কোনো এক সমস্যার কারণে মাইগ্রেশন নিয়ে রাজশাহী থেকে এখানে এসেছে। এই ফাইনাল ইয়ারে মাইগ্রেশন? আমাদের ইন্টার্নশিপ তো আর কয় মাস পর থেকেই শুরু হবে। শেষ মুহূর্তে এসে মাইগ্রেশন নেওয়া কি খুব প্রয়োজন ছিল? হাসান স্যারই ভালো জানেন, তবে ছেলেটা কেমন যেন খুব গম্ভীর। কথা বলতে গিয়েছিলাম আমি, আমার কোনো প্রশ্নের উত্তরই দিল না। ভ্রু কুচকে দূর থেকে রাফিনের দিকে ফিরে তাকায় আশ্বিন। কোনোভাবেই হিসেব মেলাতে পারছে না সে, কেমন যেন খটকা লাগছে তার। তবুও আর চিন্তা না করে নিজের পড়ায় মনোযোগ দেয়। লাইব্রেরি থেকে বেরোতেই আশ্বিন অধরাকে হাসান স্যারের রুম থেকে বেরিয়ে আসতে দেখে। মুহূর্তেই কপালে চিন্তার ভাঁজ পড়ে তার। নিশ্চয়ই আবার বকা খেয়ে এসেছে এই মেয়ে, না জানি আজ আবার কোন কাণ্ড ঘটিয়ে এসেছেন উনি। এদিকে অধরা স্যারের রুম থেকে বেরিয়ে আসতেই দূর থেকে আশ্বিনকে দেখে হেসে উঠে দৌড়ে এদিকেই আসতে থাকে। তখনই পাশ কেটে একটি ছেলে দৌড়ে যাওয়ার সময় অধরাকে ধাক্কা দেওয়ায় সে নিচে পড়ে যায়। দূর থেকে আশ্বিনটা দেখতে পেয়ে দৌড়ে এদিকে এগিয়ে আসতে থাকে। পাজি ছেলে, কত বড় সাহস, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আবার সরি না বলেই চলে গেল। অধরা হাত ছাড়তে ছাড়তে ছেলেটির যাওয়ার দিকে রেগে তাকিয়ে থাকে। ঠিক তখনই একটি হাত অধরার দিকে এগিয়ে আসায় অধরা কপাল কুঁচকে মুখ তুলে তার দিকে ফিরে তাকায়। দেখে একটি অপরিচিত মুখ। ছেলেটি তার ওঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। এভাবেই বসে থাকবে নাকি উঠে দাঁড়াবে? অধরা কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে হাত ধরে উঠে দাঁড়ায়। ধন্যবাদ। কোনো উত্তর না দিয়ে ছেলেটি শুধু তাকিয়ে থাকে নির্লিপ্তভাবে। অস্বস্তি হয় অধরার। জোরপূর্বক একটা হাসি দিয়ে পাশ কাটিয়ে চলে আসার প্রস্তুতি নিতেই শুনতে পায় তার কণ্ঠস্বর। এই পিচ্ছি কোন ইয়ার? ভরকে যায় অধরা। কণ্ঠস্বরে কি অদ্ভুত কঠোরতা। ঠোঁটের কোণেও কোনো হাসি নেই, যেন এই মুহূর্তে কোনো কারণে চরম বিরক্ত উনি। ফার্স্ট ইয়ার। নাম কি?
অধরা অভি। ছেলেটি অধরার দিকে কিছুটা এগিয়ে এসে কিছু বলার উদ্যোগ নেবে, ঠিক তখনই আশ্বিন চলে আসে। এক টানে অধরাকে নিজের কাছে টেনে নিয়ে আসে সে। ঠিক আছো অধরা? কোথাও লাগেনি তো? সব সময় শুধু লাফালাফি, একটু শান্ত হয়ে থাকতে পারো না? অধরা চুপচাপ দাঁড়িয়ে থাকে একজন অপরাধীর ন্যায়, আর চোখে একবার ফিরে তাকায় পাশে দাঁড়ানো ছেলেটির দিকে। এবার আশ্বিনও লক্ষ্য করে তাকে। ধন্যবাদ তোমাকে। আসলে আর বলার সুযোগ হয়নি আশ্বিনের। ছেলেটা একটা তাচ্ছিল হাসি দিয়ে বলে, তুমি আশ্বিন রাইট? কলেজে আসার পর থেকে তোমার কথা শুনে যাচ্ছি। আমি রাফিন, রাফিন শাহরিয়ার। রাফিন তার হাত এগিয়ে দেয় আশ্বিনের দিকে। আশ্বিন মুচকি হেসে হাত মিলিয়ে নেয়। শুনেছি তোমার ব্যাপারে মাইগ্রেশন নিয়ে এসেছো। যাই হোক, কোনো প্রকার সাহায্য প্রয়োজন হলে আমাকে বলবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব সাহায্য করার। হেসে ওঠে রাফিন, তবে তা ক্ষণিকের জন্য। মাথা নেড়ে এক নজর অধরার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে পাশ কেটে চলে যায় সে। আর কেউ না বুঝলেও আশ্বিন লক্ষ্য করে অধরার দিকে রাফিনের এরূপ দৃষ্টি, তবে সে এতে গুরুত্ব দেয় না। আর অধরা বিস্ফোরণের দৃষ্টিতে তাকিয়ে আছে রাফিনের যাওয়ার দিকে। ছেলেটির নাম শুনেই মাথাটা ঘুরে উঠেছে তার। তবে কি সেই এই ছেলে যার কথা? হাসান স্যার কেন ডেকেছেন তোমায়? আবার কোনো অঘটন করেছো তুমি অধরা? চোখ ছোট ছোট করে অধরা ফিরে তাকায় আশ্বিনের দিকে। সব সময় তাকে নিয়ে এমন কেন ভাবে আশ্বিন? আমি কিছুই করিনি, বরং স্যার আমাকে ডেকে অনেক প্রশংসা করেছেন। আমি নাকি ভালো মেয়ে হয়ে গিয়েছি, যদিও আমি সবসময় ভালো ছিলাম। হেসে ওঠে আশ্বিন। আলতো করে অধরার গাল টেনে ধরে সে। তার হাতের কনুইতে আঘাতের চিহ্ন দেখতে পায়। চলো ওষুধ লাগিয়ে দিই, তারপর শুনবো স্যার এবার কি শাস্তি দিয়েছেন তোমাকে। 55-এর মতো শান্তশিষ্ট নম্র ভদ্র মেয়ে আগে কখনো দেখেছেন আপনি? আশ্বিন কোনো কথা না বাড়িয়ে অধরার হাত ধরে হেঁটে যেতে থাকে। এদিকে অধরা আশ্বিনের দিকে তাকিয়ে একা একাই কথা বলে যাচ্ছে, যেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত সে। আর এই সব কিছু দূর থেকে রাফিন এক ধ্যানে তাকিয়ে তাদের খুনসুটি দেখতে থাকে। বর্তমান রাশেদা খালার ডাকে হুঁশ ফিরে আসে অধরার। আশ্বিনের জন্য পাতলা করে সবজি খিচুড়ি রান্না করেছে সে। প্লেটে খাবার তুলে ধীর পায়ে হেঁটে সে চলে আসে রুমের দিকে। পুরনো স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে তার। রাফিনের কথা মনে হতেই তার সেই অতীত মনে পড়ে। কি এমন হতো যদি সেদিন রাফিনের জন্য আশ্বিন থেকে ভুল না বুঝতো? সে কি এতই অবিশ্বাসের পাত্রী ছিল? আশ্বিন উঠুন, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিন, আপনার ঔষধের সময় হয়ে যাচ্ছে। আর মোড়া ভেঙে উঠে বসে আশ্বিন। রাতের আকস্মিক তীব্র জ্বরের কারণে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হচ্ছে তার। শরীরটাও অনেক দুর্বল, তাই ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছে না সে। অধরা আশ্বিনের অবস্থা দেখে তাকে ধরে ওয়াশরুমে এগিয়ে নিয়ে যায়। ধক করে উঠল অধরার বুক। বউ শব্দটা যেন তাকে শিহরিত করতে চাইছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সে। আশ্বিনের মাঝেই ওয়াশরুম থেকে বেরিয়ে খাটে এসে হেলান দিয়ে বসেছে। আপনার নাস্তা জলদি খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। খাইয়ে দাও। চলে আসতে নিলেই তার কথাই থমকে যায় অধরা। এইসব কি বলছে আশ্বিন? হঠাৎ করে কি হয়ে গেল এই ছেলে? তাকে কি সে লজ্জায় ফেলতে চাইছে? অধরা কিভাবে পারবে তাকে খাইয়ে দিতে? আমি চামচ এনে দিই। হেলান দিয়ে বসে এক দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে মাথা নেড়ে না বোঝায় আশ্বিন। অধরা পড়ে যায় দ্বিধাদ্বন্দ্বে। এখন কি করবে সে? আশ্বিন বেশ উপভোগ করছে অধরাকে বিরক্ত করে। অনেক কষ্ট দিয়েছে এই মেয়েটাকে। পাগলের মতো তার জন্য কেঁদেছিল একটা সময়। এখন সময় এসেছে সব শোধ তোলার। তবে অধরাকে কোনো কিছু বুঝতে দিতে চায় না সে। তাই নির্বিকার ভাবে টিভির রিমোট হাতে টিভি দেখতে শুরু করে। অধরা পড়ে দারুণ বিপাকে। 7-5 ভেবে হাত ধুয়ে এসে বসে পড়ে আশ্বিনের পাশে। সযত্নে খাবার মুখে তুলে দেয় তার। নীরবে হেসে যায় আশ্বিন। পলক্ষীন ভাবে এক মনে তাকিয়ে থাকে সে অধরার দিকে। অধরা যেন তার অদৃশ্য এক মায়ার টানে বাঁধতে চাইছে তাকে। অদ্ভুত নেশায় আকৃষ্ট করতে চাইছে ছেলেটাকে। আপনি টিভি ছেড়ে রেখে আমাকে দেখছেন কেন?
নতজানু হয়ে অধরা অনেক কষ্টে কথাগুলো বলল। আশ্বিনের এই দৃষ্টি তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। একরাশ লাজ এসে ভর করছে তার মনে। চোখে মুখে খেলে যাচ্ছে রক্তিমাভা। আশ্বিনের কোনো উত্তর না পেয়ে সে ফিরে তাকায় তার দিকে। আশ্বিন যেন ধ্যান ছাড়া হয়ে দেখে যাচ্ছে তাকে। দৃষ্টি ফিরিয়ে নেয় অধরা। এ কেমন পরিস্থিতিতে পড়লো সে? চোখ মুখ নতজানু করে আছে। জানালা থেকে আসা বাতাসে সামনে ছোট চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে অধরার। আশ্বিন চলে যায় ঘোরের মাঝে। টিভিতে বেজে ওঠে গান। লজ্জায় মাথা কাটা যাচ্ছে অধরার। আর এখানে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে নিতেই হঠাৎ পা পিছলে গিয়ে পড়ে আশ্বিনের বুকের ওপর। তাকে ধরতে গিয়ে অজান্তেই কোমরে হাত রাখে আশ্বিন। থমকে যায় অধরা। আশ্বিনের এতটা কাছে কখনোই আসা হয়নি তার। তাই আচমকা একটা চিৎকার দিয়ে উঠে দৌড়ে পালিয়ে যায় রুম থেকে। হেসে ওঠে আশ্বিন। আমার থেকে পালিয়ে যাবে কোথায় অধরা? দুপুরের খাবার পর ঘুমিয়ে আছে আশ্বিন। হুট করেই জ্বর বেড়ে আসায় কিছুক্ষণ আগেই ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়েছে সে। এদিকে আশ্বিনের পাশে পড়ার টেবিলে বসে অধরা বই খাতা নিয়ে পড়ছে। না চাইতেও অজান্তেই তার চোখ চলে যাচ্ছে ঘুমন্ত আশ্বিনের মুখপানে। কি স্নিগ্ধ লাগছে মহাশয়কে। বাতাসে সিল্কি চুলগুলো কপালের উপর পড়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। হয়তো ঔষধের প্রভাবে জ্বর কমে আসছে, সেই কারণে। মামি, টিভি দেখবে, শাহরুখ খানের সিনেমা হচ্ছে, চলো দেখি। টুসির কথায় অধরা আশ্বিনের থেকে মুখ ফিরিয়ে টুসির দিকে ফিরে তাকায়। ছোট ছোট দুটো বেনি করা চুল, হাসি মাখা মায়াবী মুখশ্রী। টুসি বাবু, আমার পড়াটা শেষ করে নিই, তারপর দেখবো, ঠিক আছে? আচ্ছা। দৌড়ে চলে যায় টুসি। খালার সাথে বসে প্রতিদিন বিকেলে সিনেমা দেখা তাদের অভ্যেস। ইদানিং অধরাকেও তাদের দলে যোগ দিতে চাইছে দুজন। ব্যাপারটা অবশ্য ভালোই লাগে তার। মুচকি হেসে পড়ায় মনোযোগ দেয় সে। টিভির ঘর থেকে ভেসে আসছে সিনেমার কত সব ডায়লগ। অধরা ফিরে তাকায় আশ্বিনের দিকে। দুদিন ধরে মহাশয় হঠাৎ যেন প্রেমিক পুরুষ হয়ে গিয়েছেন। পুরনো আশ্বিনের সাথে ওনার কোনো মিলই খুঁজে পাচ্ছে না অধরা। কেননা সেই যে আশ্বিনকে চিনত, সেই আশ্বিন অত্যন্ত লাজুক প্রকৃতির ছিল, আর এখন হয়েছে ঠোঁট কাটা স্বভাবের। হুটহাট করে কি সব বলে অধরাকে লজ্জায় ফেলে দেয় এই মহাশয়। ঘুমন্ত আশ্বিনের দিকে তাকিয়েই অজান্তেই হেসে ওঠে সে। পর মুহূর্তে নিজে সামলে নিয়ে মনোযোগ দেয় পড়ায়। ঘড়ির কাঁটায় 4:20। অধরা যোগ দিয়েছে খালা আর টুসির সাথে সিনেমা দেখতে। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় টুসি দৌড়ে চলে যায় গেট খুলতে। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে একজন সুন্দর রমণী, চোখে কালো সানগ্লাস। কাকে চাই? আশ্বিন বাসায় আছে, আমি আশ্বিনের সাথে দেখা করতে এসেছি। মামা অসুস্থ, এখন ঘুমায়, দেখা করা যাবে না। বিরক্ত বোধ করলো মেয়েটি। তার চোখে মুখে ফুটে উঠলো সেই বিরক্তির ছাপ। টুসিকে ঠেলে ঢুকে পড়ে বাসার ভেতর। হতভম্ব টুসি। মেয়েটির পিছু পিছু যেতে যেতে অধরাকে ডাকতে শুরু করে সে। কি হয়েছে টুসি? অধরার কণ্ঠ শুনে মেয়েটি অবাক হয়ে তার দিকে ফিরে তাকায়। অধরার চোখে বিস্ময়। মারিয়া আপু, অধরা, আপনি এখানে হঠাৎ? প্রশ্নটা কি আমার করা উচিত ছিল না? তুমি এখানে কি করছো? একটা তাচ্ছিল্যের হাসি দেয় অধরা। মারিয়া তাহলে এখনো জানে না তার আর আশ্বিনের বিয়ের খবর? মামি এখানে থাকবে না তো কই থাকবে? মামা যেখানে মামিও সেখানে। ভ্রু কুচকে মারিয়া ফিরে তাকায় টুসির দিকে। কোমরে হাত রেখে রাগারাগি ভাবে তাকিয়ে আছে পিচ্চি মেয়েটি। হোয়াট? কি বললে তুমি? টুসির কথার অর্থ হলো বিয়ের পর সকল স্ত্রী তাদের স্বামীর বাসায় থাকে, আমিও তাদের মতোই একজন। অবাক হয়ে তাকিয়ে আছে মারিয়া। কি বললো এটা অধরা? তার মানে আশ্বিনের সাথে তোমার বিয়ে হয়েছে? মাথা নেড়ে সম্মতি জানায় অধরা। তেলে বেগুনে জ্বলে উঠল মারিয়া। এত কিছুর পর তুমি কিভাবে আশ্বিনকে বিয়ে করলে? আবারও ফাঁসিয়েছো তো আশ্বিনকে? হেসে ওঠে অধরা। রাশেদা খালা আর টুসি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনতে ব্যস্ত। ফাঁসানো কাকে বলে মারিয়া আপু? আমার নামে মিথ্যে অভিযোগ দিয়ে আমার থেকে আশ্বিনকে দূরে সরিয়ে দেওয়ার প্ল্যান কি আপনার ছিল না?
আপনি মিথ্যে দিয়ে আশ্বিনকে জয় করতে চেয়েছিলেন। ফলস্বরূপ আজ আমি ওনার স্ত্রী, আপনি নয়। রেগে যায় মারিয়া। মুহূর্তেই অধরার উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে সে। কি হয়েছে, এত শব্দ কিসের? ড্রয়িং রুম থেকে শব্দ শুনে আশ্বিনের ঘুম ভেঙে যায়। জ্বরের জন্য এমনিতেই তার মাথা ব্যথা, তার উপর এই শব্দ, তাই বাধ্য হয়েই উঠে আসে এই রুমে। কিন্তু এখানে এসে যে মারিয়াকে দেখবে তা সপ্তাহেও ভাবতে পারেনি আশ্বিন। মারিয়া, তুমি এখানে? মারিয়া দৌড়ে আসে আশ্বিনের কাছে। অধরার চাহনি স্থির স্বাভাবিক। হতভম্ব আশ্বিন। রোদ্দুর মারিয়াকে তার বাসার ঠিকানা দিয়ে দিল, আর সেই বা কেন তাকে খোঁজার জন্য হসপিটালে গিয়েছে? আমি ঠিক আছি মারিয়া, সামান্য একটু জ্বর, ঠিক হয়ে যাবে। দেখি তো কত জ্বর। কথাটা বলেই আশ্বিনের কপালে হাত দেয় মারিয়া। মুহূর্তেই দুপা পিছিয়ে যায় আশ্বিন। অধরার দিকে একবার তাকিয়ে দেখে সে কড়া চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। আশ্বিন, অধরা এখানে কি করছে? তুমি সত্যিই তাকে বিয়ে করেছো? এত কিছুর পরেও তুমি কিভাবে? মারিয়া, তুমি জানো আমি একটা মিথ্যার ভিত্তিতে এতদিন অধরাকে দোষারোপ করেছি। অধরা যে দোষী নয় এটা 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 বুঝতে আমার অনেকটা দেরি হয়েছে, তাই পুরনো কথাগুলো আমি তুলতে চাইছি না এখন। কিন্তু তুমি তো বলেছিলে তোমার বিয়ে পারিবারিকভাবে হুট করেই হয়েছে। তুমি এই বিষয়ে আগে কিছুই জানতে না? আমি সত্যিই জানতাম না বিয়ের কথা। অধরার সাথে যে বিয়ে হচ্ছে আমি এটাও জানতাম না। অধরা আমার মায়ের সবচেয়ে কাছের বান্ধবীর মেয়ে। দুই মায়ের ইচ্ছে অনুযায়ী হয়েছে এই বিয়ে। থমকে যায় মারিয়া, মাথা ঘুরছে তার। একটু হেঁটে গিয়ে পাশের সোফায় বসে পড়ে। অধরা নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে সামনে। দুজনের কথাবার্তার ধরন যেন গভীরভাবে লক্ষ্য করে চলেছে সে। এই নেন খালা, এক গ্লাস পানি খাইয়া নেন। অনেক তো কাইজা করছেন, গলা শুকিয়ে গেছে নিশ্চয়ই। আচমকা টুসি এক গ্লাস পানি এগিয়ে দেয় মারিয়ার দিকে। টুসির কথায় ফিক করে হেসে ওঠে অধরা। মুহূর্তেই রেগে ওঠে মারিয়া। এক ধাক্কা দিয়ে গ্লাস ছুঁড়ে ফেলে বেরিয়ে যায় বাসা থেকে। অধরা মুচকি হেসে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। গ্লাসটা ভাঙলো কেন? পানি তো দিয়েছিলাম আমি। অধরা উত্তর না দিয়ে টুসির মাথায় হাত বুলিয়ে দেয়। কলেজ ক্যাম্পাসের মাঠে গোল হয়ে বসে আছে অধরা আর তার বন্ধু মহল। গতকাল মারিয়ার কথা বলার সাথে সাথেই সবাই মিলে এক দফা ঝেড়ে দিচ্ছে মারিয়াকে। এই মেয়ে কি আর শান্তি দিবে না তোকে? আর কত ঝামেলা করতে চাইছে সে? জানি না ঈশা, তবে এতদিন পর যেহেতু সে জানতে পেরেছে আমাদের বিয়ের কথা, একটা কিছু তো সে করবেই। একদম চিন্তা করবে না তুই, আমরা আছি তোর পাশে। তাছাড়া এবার আমাদের আর কোনো পিছুটান নেই, তাই মারিয়ার ওপর কোনো ভয় নেই। অনেকের কথায় অধরা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। সবাই যখন চুপ হয়ে বসে যায় তখন সাদমান দৌড়ে এসে তাদের পাশে বসে পড়ে। এই খবর শুনেছিস? আমাদের লিভ ওয়ার্কের জন্য হাসপাতাল লিস্টে করা হয়েছে। আগামী রবিবার থেকে ডিউটি। কোন হাসপাতাল? কোনটা আবার? প্রতিবার যেই হাসপাতালে দেওয়া হয় সেটাই। বাহ, মারিয়া যে হাসপাতালে আছে এখন ওই হাসপাতালে আমরাও ডিউটি করব, ভালোই। ঈশা আফসোস করে তার ছেলের সাথে কথাটা বলল। জারিফ সম্মতি দেয় তার কথায়। মারিয়ার ভয়ে আমরা পিছিয়ে থাকবো নাকি? তাছাড়া পড়ালেখার মাঝে ব্যক্তিগত কোনো ব্যাপার নিয়ে আসবি না। তবে যত যাই হোক, মারিয়া এত সহজে ছেড়ে দেবে না। আমি এর একটা হিসাব এখনো বাকি আছে। অধরা কথাগুলো বলেই সবার সাথে তার আগামী প্ল্যানের কথা তুলে ধরে। সবাই এতে সম্মতি জানায়। অতঃপর ক্লাসের উদ্দেশ্যে চলে যায় সকলে। এদিকে রোদ্দুরের পিঠে ইতিমধ্যেই 2 ঘা বসিয়ে দিয়েছে আশ্বিন। গতকাল সে যদি মারিয়াকে তার বাসার ঠিকানা না দিত তাহলে এত সব ঝামেলা হতো না। কাল অধরা তার সাথে আর কোনো রূপ কথা বলেনি। সেও আর রাগ বাড়িয়ে কথা বলতে চায়নি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।